আসসালামু আলাইকুম। আমি ডক্টর মাহবুবা শারমিন। তোমাদের সাথে আমার 5th ক্লাস। আজকে আমাদের টপিকস হলো হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া টপিকসটা অনেক ভাস্ট। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যতটুকু সম্ভব তোমাদের বোঝানোর জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমরা আসি ডেফিনিশন। হোয়াট ইজ হেমোলাইসিস? Hemolysis মানে হলো destruction or removal of red blood cell from the circulation before their normal lifespan of 120 days. হেমোলাইসিস আমরা যখন কখন বলবো, যখন হলো রেড সেলের লাইফ স্প্যান আমরা মোটামুটি ধরি 100 to 120 ডেজ। 100 to 120 ডেজ এর আগে যদি কোন রেড ব্লাড সেল লাইসিস হয়ে যায় তাকে আমরা হেমোলাইসিস বলি। আর হোয়াট ইজ হেমোলাইটিক অ্যানিমিয়া? Hemolytic anemia are a group of anemias in which red blood cell lifespan is shortened. এখন আসি ক্লাসিফিকেশনে। Classification of hemolytic anemia is subdivided into intrinsic and extrinsic. Intrinsic মানে হলো সেলের ভেতরে কোনো প্রবলেমের জন্য হবে, আর এক্সট্রিনসিক হলো মানে রেড সেলের বাইরে কোনো প্রবলেমের জন্য হবে। ইন্ট্রিনসিক এর মধ্যে হলো আবার দুই ভাগে ভাগ করা যায়, যেমন কনজেনিটাল আর অ্যাকোয়ার্ড। আর এক্সট্রিনসিক এর মধ্যে হলো ইমিউন অ্যান্ড নন ইমিউন। মেকানিজমের উপর ডিপেন্ড করে আমরা ইমিউন অ্যান্ড নন ইমিউন দুভাগে ভাগ করতে পারি। আজকে আমি তোমাদের বলবো হলো মেমব্রেন ডিসঅর্ডার, এনজাইম ডিসঅর্ডার, ইমিউন অ্যান্ড নন ইমিউন মেকানিজম সহ এই প্যাথোলজি গুলা সহ ডিজিজ পড়াবো ইনশাল্লাহ। এখন আসি আমরা জেনারেল কনসিডারেশন ইন দ্য ডায়াগনোসিস অফ হেমোলাইটিক অ্যানিমিয়া। ফার্স্টে একটি কোনো পেশেন্ট যদি অ্যানিমিয়া নিয়ে আসে, তখনই তো আমাদের মাথায় আসে যে এই অ্যানিমিয়াটা কি ধরনের হতে পারে। একটা হলো পেশেন্টের অ্যানিমিয়া কি হেমোলাইসিসের জন্য হচ্ছে, না কোনো নিউট্রিশনাল ডিফেক্টের জন্য হচ্ছে, নাকি আর অন্য কোনো প্যাথোলজি আছে। হেমোলাইটিক অ্যানিমিয়া হলে এই হেমোলাইসিস কি আসলে ইন্ট্রাভাস্কুলার কোনো ডিফেক্টের জন্য না এক্সট্রাভাস্কুলার ডিফেক্টের জন্য হচ্ছে, আর এটিওলজিটা কি হতে পারে। এখন আসি আমরা রেড সেল ডিস্ট্রাকশনের মেকানিজম। নর্মালি তো রেড সেল ডিস্ট্রাকশন হচ্ছে 100 to 120 ডেজ এর মধ্যে। এখন নর্মাল রেড সেল ডিস্ট্রাকশন হওয়ার পরে কি হয়, রেড সেল রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের মধ্যে গিয়ে ডিস্ট্রাকশন হচ্ছে। রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল কি কি আছে আমাদের, যেমন স্প্লিন, লিভার, বোন ম্যারো। এখন স্প্লিন আর লিভারে গিয়ে যখন ডিস্ট্রাকশন হবে, ডিস্ট্রাকশন হওয়ার পরে আমরা কি কি পাবো, হিম আর গ্লোবিন। হিমটা হলো হিমের কিছু পোর্শন আবার প্লাজমা আয়রন পুলে চলে যাবে ফর রিইউটিলাইজেশন, আর গ্লোবিনটাও কিছু প্লাজমা প্রোটিন পুলে যে রিইউটিলাইজেশন হয়ে আবার হিমোগ্লোবিন ফর্মেশন করবে। আর কিছু পোর্শন অফ হিম প্রোটোপরফাইরিনে কনভার্ট হবে। প্রোটোপরফাইরিন আবার ফার্দার ডিভাইড হয়ে হবে কার্বন মনোক্সাইড আর আনকনজুগেটেড বিলিরুবিন। এটা নর্মাল পাথওয়ে বলছি। আনকনজুগেটেড বিলিরুবিন অ্যালবুমিনের সাথে বাইন্ড করে লিভারে যাবে ফর গ্লুকুরোনাইডেশন। এখন লিভারে যে গ্লুকুরোনাইড এনজাইমের সাথে বাইন্ড করবে, তারপরে এই কনজুগেটেড বিলিরুবিন হয়ে জিআই ট্র্যাক্টের মাধ্যমে ফিসিস দিয়ে এক্সক্রিট হবে, আর কিছু পোর্শন আবার ইউরিনারি ইউরোবিলিনোজেন হিসেবে এক্সক্রিট হবে, ইউরিনারি ইউরোবিলিনোজেন। এখন যদি কোনো একটা পাথওয়েতে বা ইমিউন বা নন ইমিউন বা যে কোনো প্যাথোলজির জন্য যদি হেমোলাইসিস হয়, তাহলে এই এক্সট্রাভাস্কুলার বা ইন্ট্রাভাস্কুলার যে কোনো হেমোলাইসিস হওয়ার পরেই এই পাথওয়েটাই থাকবে। কিন্তু যদি এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হয়
তাহলে এই আনকনজুগেটেড বিলিরুবিনটা বেড়ে যাবে, হিম প্রোটোপরফাইরিনে কনভার্ট হবে এবং এই প্রোটোপরফাইরিনটা তখন হলো আনকনজুগেটেড বিলিরুবিনে কনভার্ট হবে এবং আমরা পাবো হাইপার বিলিরুবিনিমিয়া। আর এক্সেস যদি এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হয় তখন হলো এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস এক্সেসিভ হলে তখন কিছু ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসও হবে। আর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হওয়ার পরে যেই ফ্রি প্লাজমা হিমোগ্লোবিন থাকবে প্লাজমাতে, ওই ফ্রি প্লাজমা হিমোগ্লোবিন হেপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করবে। তখন হিমোগ্লোবিন হেপ্টোগ্লোবিন কমপ্লেক্সটি লিভারে যাবে। আর কিছু পোর্শন যেমন হিমোগ্লোবিনের কিছু পোর্শন যেমন হিম পোর্শন যেমন মিথ হিমে কনভার্ট হবে। এখন ফ্রি প্লাজমা হিমোগ্লোবিন কিছু সাম পোর্শন হেপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করবে আর কিছু হিম পার্ট মিথ হিমে কনভার্ট হবে। এখন মিথ হিম কনভার্ট হওয়ার পরে এই মিথ হিমটা আবার হিমোপেক্সিনের সাথে বাইন্ড করবে। এই হেপ্টোগ্লোবিন আর হিমোপেক্সিনটা হলো প্লাজমা প্রোটিন। যখন এই হিমোগ্লোবিন আর হেপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, বাইন্ড করার পরে লিভারে যাচ্ছে, তারপরে লিভারে গিয়ে ওই এই পাথওয়েটা আবার নরমালি এই যে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া পাওয়া যাবে। যদি এই হেপ্টোগ্লোবিনটা আবার স্যাচুরেটেড হয়ে যায় তখন হলো এই ফ্রি হিমোগ্লোবিনটা হিম পোর্শন মিথ হিমে কনভার্ট হবে। এই মিথ হিমটা আবার হিমোপেক্সিনের সাথে বাইন্ড করবে। হিমোপেক্সিনের সাথে বাইন্ড করার পরে এটি আবার মিথ হিম অ্যালবুমিনে কনভার্ট হবে। যখন এক্সেসিভ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হবে তখন আমরা এই মিথ হিম অ্যালবুমিনটা এক্সেসিভ ব্লাডে পাবো। এটাকে বলা হয় মিথ হিম অ্যালবুমিনিমিয়া। তাহলে যখন ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস বেশি পরিমাণে হবে তখন আমরা মিথ হিম অ্যালবুমিনিমিয়া পাবো। এটি একটি টেস্ট আছে যেমন সুম টেস্টের মাধ্যমে আমরা এই মিথ হিম অ্যালবুমিন ডিটেক্ট করতে পারি। এখন এই মিথ হিম অ্যালবুমিন তখন আবার লিভারে যাবে, লিভারে গিয়ে আবার ওই সেম পাথওয়েতে আর কিছু ফ্রি প্লাজমা হিমোগ্লোবিন রেনাল টিউবুলার সেলের মাধ্যমে কিডনিতে ফিল্ট্রেশন হবে। কিডনিতে যাওয়ার পরে এক্সেসিভ ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হলে হিমোগ্লোবিন ইউরিয়া পাওয়া যাবে, হিমোসিডারিন ইউরিয়া, হিমোগ্লোবিন ইউরিয়া অ্যান্ড মিথ হিমোগ্লোবিন ইউরিয়া। তাহলে আমরা কি পাচ্ছি ইউরিনে? যেমন হিমোগ্লোবিন ইউরিয়া, হিমোসিডারিন ইউরিয়া আর মিথ হিমোগ্লোবিন ইউরিয়া। এখন আমি আবার বলি, যেমন এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস হলে এর মেইন ফিচার হলো আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনিমিয়া। আর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হলে এর ফিচার হলো যেমন মিথ হিম অ্যালবুমিনিমিয়া, হিমোগ্লোবিন ইউরিয়া, হিমোসিডারিন ইউরিয়া আর মিথ হিমোগ্লোবিন ইউরিয়া। আর পাবো কি হেপ্টোগ্লোবিন আর হিমোপেক্সিন লেভেল লো থাকবে। এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস যেটা বললাম যে আনকনজুগেটেড হাইপারবিলিরুবিনিমিয়া পাওয়া যাবে। আর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস হলে আমরা হিমোগ্লোবিন ইউরিয়া, মিথ হিম অ্যালবুমিনিমিয়া আর হেপ্টোগ্লোবিন এন্ড হিমোপেক্সিন লেভেল কম থাকবে। এই চার্টের মাধ্যমে ইন্ট্রাভাস্কুলার এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসের ডিফারেন্স দেওয়া আছে। যেমন ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস মেকানিজম হলো মেইনলি উইদিন দ্য
intravascular compartment আর extravascular hemolysis এর mechanism in the spleen with subsequent phagocytosis আর intravascular hemolysis এর possible cause হলো membrane defect, enzyme defect, drug আর complement toxin আর extravascular hemolysis এর main cause হলো যেমন membrane defect তাহলে এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসের মেইন কজ আমাদের মাথায় রাখতে হবে মেমব্রেন ডিফেক্ট আর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের কজের মধ্যে মেমব্রেন ডিফেক্ট এনজাইম ডিফেক্ট ড্রাগ কজ আর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের ফিচারের মধ্যে যেমন বললাম হিমোগ্লোবিনিমিয়া থাকবে হিমোগ্লোবিন ইউরিয়া থাকবে হ্যাপ্টোগ্লোবিন হিমোপেক্সিন রিডিউসড অর অ্যাবসেন্ট থাকবে এলডিএইচ কিন্তু ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিস দুটাতেই বাড়বে আর জন্ডিস ইন্ট্রা এক্সট্রা দুইটাতেই পাওয়া যাবে আর এক্সট্রাভাস্কুলার হেমোলাইসিসের মেইন ফিচার হলো অ্যানিমিয়া জন্ডিস আর স্প্লেনোমেগালি আর ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিসের মেইন ফিচার হলো অ্যানিমিয়া জন্ডিস প্লাস হিমোগ্লোবিনিমিয়া হিমোগ্লোবিন ইউরিয়া মিথিম অ্যালবুমিনিমিয়া এখন একটা পেশেন্ট যদি হেমোলাইটিক অ্যানিমিয়া এফেক্টেড হয় তাহলে আমরা হিমোগ্লোবিন তো লো পাবো পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে কি পাওয়া যাবে পেরিফেরাল ব্লাড ফিল্মে আমরা পাবো যে স্পেরোসাইট পাওয়া যাবে সিস্টোসাইট থাকবে তারপরে নিউক্লিয়েটেড আরবিসি পাওয়া যাবে যেমন এই যে সিস্টোসাইট ফ্র্যাগমেন্টেড সেল সরি ব্লিস্টার সেল বেজোফিলিয়া রেটিকুলোসাইটোসিস রেটিকুলোসাইট হলো ইম্যাচিউর রেড ব্লাড সেল আর বোন ম্যারো করলে আমরা ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়া পাবো কিন্তু এটা হলো নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির সাথে এই ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়ার ডিফারেন্স হলো এখানে নর্মোব্লাস্টিক ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়া পাওয়া যাবে অথবা ম্যাক্রোনর্মোব্লাস্টিক কিন্তু আয়রন ডেফিসিয়েন্সিতে যদি ইরেথ্রয়েড হাইপারপ্লাসিয়া হয় তাহলে ওটা হবে মাইক্রোনর্মোব্লাস্টিক এখন আসি আমরা ক্লাসিফিকেশনকে আমি বললাম যেমন ইনহেরিটেড আর অ্যাকোয়ার্ড ইনহেরিটেড এর মধ্যে মেমব্রেন ডিফেক্ট এনজাইম ডিফেক্ট আর হিমোগ্লোবিন ডিফেক্ট আর অ্যাকোয়ার্ড এর মধ্যে হলো ইমিউন এন্ড নন ইমিউন এরকম ভাবে কোশ্চেন আসতে পারে যেমন 14-year-old boy presented with fever jaundice and abdominal pain for 2 weeks on examination pale and icteric and splenomegaly আছে what are the further investigation to diagnose this case এটি একটি গাইডলাইন যে ফার্স্টে যদি আমরা কোনো পেশেন্টের যেমন এনিমিয়া জন্ডিস যদি পাই তাহলে আমরা সিবিসি করব রেটিকুলোসাইট কাউন্ট করব এলডিএইচ আর লিভার ফাংশন টেস্টটা করব আর সঙ্গে করব কি পেরিফেরাল ব্লাড ফিল্ম একটি পেশেন্ট এনিমিয়া জন্ডিস নিয়ে আসলে আমরা সিবিসি রেটিকুলোসাইট কাউন্ট সেরাম এলডিএইচ লিভার ফাংশন টেস্টের মধ্যে বিলিরুবিনটি চেক করব আর করব কি পেরিফেরাল ব্লাড ফিল্ম পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি স্ফেরোসাইট থাকে তাহলে হলো আমরা স্ফেরোসাইট থাকলে আমরা কুমস টেস্ট অ্যাডভাইস করব যেমন ডাইরেক্ট কুমস টেস্ট যদি পজিটিভ হয় আর প্লাস স্ফেরোসাইট থাকে পেরিফেরাল ব্লাড ফিল্মে তখন আমরা সাসপেক্ট করব যে পেশেন্টের অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে আর যদি পেশেন্টের স্ফেরোসাইট থাকে প্লাস কুমস টেস্ট মানে ডিরেক্ট কুমস টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা সাসপেক্ট করব যে পেশেন্টের মেমব্রেন ডিসঅর্ডার হতে পারে মেমব্রেন ডিসঅর্ডারের মধ্যে কমন হলো হেরিডিটারি স্ফেরোসাইটোসিস আর যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে সিস্টোসাইট থাকে তাহলে আমরা চিন্তা করব যে এটা মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে
আর যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক রেড সেল পাওয়া যায় আর সঙ্গে যদি সিস্টোসাইট প্লাস টার্গেট সেল থাকে, তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টের থ্যালাসেমিয়া হতে পারে। আর যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে সিস্টোসাইট প্লাস সিকেল সেল পাওয়া যায়, তাহলে আমরা চিন্তা করব যে পেশেন্টের সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে। তাহলে আমাদের সিবিসি আর পেরিফেরাল ব্লাড ফিল্ম করে আমরা মোটামুটি একটি ডায়াগনস্টিক ক্লু পেতে পারি। যদি পেশেন্টের স্পেরোসাইট পাওয়া যায়, তাহলে আমরা চিন্তা করব দুইটা ডিডি, একটা হলো হেরিডিটারি স্পেরোসাইটোসিস অথবা ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। যদি সিস্টোসাইট পাই, তাহলে আমাদের মাথায় আসবে তিনটি ডিডি, যেমন মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া অথবা সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে। এখন আসি রেড সেল মেমব্রেন ডিফেক্ট। রেড সেল মেমব্রেন ডিফেক্টের মধ্যে কমন হলো হেরিডিটারি স্পেরোসাইটোসিস। এই হেরিডিটারি স্পেরোসাইটোসিসের মধ্যে হলো ডিফেক্ট occur in the cytoskeleton protein যেমন স্পেকট্রিন, অ্যানকাইরিন, ব্যান3। এই সাইটোস্কেলিটন প্রোটিন ডিফেক্টের জন্য যখন রেড সেল যখন রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলের মধ্য দিয়ে পাস করে, তখন বাইকনকেভ শেপটি চেঞ্জ হয়ে স্পেরিক্যাল শেপ হয়ে যায়। যে এটা প্যাথোফিজিওলজি, যেমন প্রাইমারি মেমব্রেন স্কেলিটাল ডিফেক্ট, মেমব্রেন লস হয়ে যায় আর সারফেস ভলিউম রেশিও কমে যায়। তখন আর কি হয়, ওই রেড সেল মেমব্রেন লসের কারণে এই স্প্লেনিক ট্র্যাপিং অফ রেড সেল হয়। পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা কি পাবো? তখন আমরা পাবো হলো স্পেরোসাইট পলিক্রোমাসিয়া। ল্যাব ফাইন্ডিং এর মধ্যে পাবো যেমন স্পেরোসাইট পলিক্রোমাসিয়া, রেড সেল ইন্ডিসের মধ্যে হিমোগ্লোবিন তো কম পাবো, আর এমসিবি ডিক্রিজ বাট ইনক্রিজ এমসিএইচসি। একটি স্পেশাল টেস্ট আছে যেমন অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট। অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট করলে আমরা ইনক্রিজ পাবো ইন কেস অফ হেরিডিটারি স্পেরোসাইটোসিস। হেরিডিটারি স্পেরোসাইটোসিস, হেরিডিটারি ইলিপ্টোসাইটোসিস মানে যে কোনো মেমব্রেন ডিফেক্টে অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্টে ইনক্রিজ হবে, আর ডিক্রিজড হবে থ্যালাসেমিয়া আর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে। অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট আবার 24 আওয়ার্স ইনকুবেশন করার পরেও করা যায়। এটি একটি ইনকুবেশন করার পরে করলে এর সেন্সিটিভিটিটা বেড়ে যায়। ইট ইজ দ্য মোস্ট রিলায়েবল ডায়াগনস্টিক টেস্ট ফর হেরিডিটারি স্পেরোসাইটোসিস। আরো করা যায় যেমন অ্যাসিডিফাইড গ্লিসারোলাইসিস টেস্ট, কিন্তু আমাদের দেশে হলো কমন। আমরা যখন সিবিসি করে দেখি হিমোগ্লোবিন লেভেল কম, আর রেড সেল ইন্ডিসেসের মধ্যে এমসিবি কম কিন্তু এমসিএইচসি বেশি। আর পেরিফেরাল ব্লাড ফিল্ম করে যে আমরা স্পেরোসাইট পাই, পলিক্রোমাটিক সেল পাই, তাহলে হলো আমাদের মাথায় চলে আসে যে পেশেন্টের হেরিডিটারি স্পেরোসাইটোসিস হতে পারে। তখন আমরা পেশেন্টকে অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট অ্যাডভাইস করি। অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট হেরিডিটারি স্পেরোসাইটোসিস হলে ইনক্রিজড হবে। এখন হলো যে পেশেন্ট কি কি ফিচার নিয়ে আসবে হেরিডিটারি স্পেরোসাইটোসিস হলে। হেরিডিটারি স্পেরোসাইটোসিসের মধ্যে পেশেন্টের মেইনলি পাওয়া যায়, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচারের মধ্যে থাকবে এনিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি, আর থাকবে হলো পিগমেন্ট গলস্টোন থাকতে পারে পেশেন্টের। তাহলে একটি পেশেন্টের এনিমিয়া, জন্ডিস, গলস্টোন যদি থাকে আর এর সাথে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ হয়, তাহলে আমরা সাসপেক্ট করব যে পেশেন্ট
হেরিডিটারি স্পেরোসাইটোসিস হতে পারে। এখন আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্টের মধ্যে হলো মেনলি স্প্লিনেক্টমি, কিন্তু স্প্লিনেক্টমি হলো মাইল্ড কেস হলে অ্যাভয়েড করব। স্প্লিনেক্টমি করলে অবশ্যই 4 ইয়ার্স এর আগে করা যাবে না, কারণ 4 ইয়ার্স আমাদের তো ইমিউন সিস্টেম ডেভেলপ হয় আপ টু 4 ইয়ার্স, এর জন্য 4 ইয়ার্স এর পরে করতে হবে। স্প্লিনেক্টমি করার আগে আমাদের কিছু ভ্যাকসিনেশন, যেমন অ্যান্টিনিউমোকক্কাল ভ্যাকসিনেশন দিতে হবে, আর পেনিসিলিন প্রোফাইল্যাক্সিস পোস্ট স্প্লিনেক্টমি করার পরে 1 বছর পর্যন্ত ইউজ করা হয়। আর হেরিডিটারি স্পেরোসাইটোসিস পেশেন্টদের কোলেসিস্টেক্টমি করতে হবে সঙ্গে স্প্লিনেক্টমি। হেরিডিটারি স্পেরোসাইটোসিস পেশেন্টদের স্প্লিনেক্টমির সাথে সাথে কোলেসিস্টেক্টমিও করে কোলেসিস্টেক্টমির সাথে সাথে স্প্লিনেক্টমি করে দিতে হবে। এখন আসি হেরিডিটারি ইলিপ্টোসাইটোসিস। হেরিডিটারি ইলিপ্টোসাইটোসিস হেরিডিটারি ইলিপ্টোসাইটোসিস। হেরিডিটারি ইলিপ্টোসাইটোসিস এটি হলো সাইটোস্কেলিটন ডিফেক্ট, যেখানে ডেফিসিয়েন্সি অর ডিফেক্ট ইন ব্যান্ড 4.1 অ্যান্ড স্পেকট্রিন চেইনের ডিফেক্ট হয়। এই কারণে সেলগুলো ইলিপ্টিক্যাল ফরমেশন হয়। ইলিপ্টিক্যাল ফরমেশন হওয়ার পরে যখন রেটিকুলাস এন্ডোথেলিয়াল সেলের মধ্যে দিয়ে যায়, তখন এই বাইকনকেভ শেপ চেঞ্জ হয়ে এলিপ্টিক্যাল সেল ফরমেশন হয়। এর জন্য ফ্যাগোসাইটোসিস হয়ে যায়। এই হেরিডিটারি ইলিপ্টোসাইটোসিসেও সেম, এনিমিয়া, জন্ডিস, পিগমেন্ট গলস্টোন পাওয়া যাবে, আর ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকবে। ইনভেস্টিগেশন করলে ওই যেমন হিমোগ্লোবিন লো থাকবে, রেড সেল ইন্ডিসিস এর মধ্যে এমসিএইচসি ইনক্রিজ থাকবে, অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট ইনক্রিজ থাকবে। আর ট্রিটমেন্টের মধ্যে হলো স্প্লিনেক্টমি অ্যান্ড কোলেসিস্টেক্টমি। এখন আসি রেড সেল এনজাইম ডিফেক্ট। এনজাইম ডিফেক্টের মধ্যে কমন হলো গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি আর পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি। Glucose 6 phosphate dehydrogenase catalyze the conversion of glucose 6 phosphate into ribulose 5 phosphate. A deficiency of this enzyme reduces the ability of red cell to withstand the effect of various oxidizing agents, resulting in hemolytic anemia. এখন কি কি কারণে এই গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি হলে যেমন কিছু ড্রাগ, পাভাবিন, স্ট্রেস আর ইনফেকশন, এই কয়েকটি কন্ডিশনে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি পেশেন্টদের কিছু কিছু ফিচার দেখা যায়। যেমন এই এনজাইম ডেফিসিয়েন্সি হলে পেশেন্টরা মেনলি এনিমিয়া, জন্ডিস, ডার্ক ইউরিন নিয়ে প্রেজেন্ট করে। আর গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি একটি এক্স লিঙ্ক ডিসঅর্ডার, এখানে ফিমেলরা ক্যারিয়ার হয় আর মেলরা হলো এফেক্টেড হয়।
আর তখন হিমোগ্লোবিন যদি লো পাই, আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে আমরা এরকম বাইট সেল পাওয়া যাবে। হিঞ্জ বডি পাওয়া যাবে এই পেরিফেরাল ব্লাড ফিল্মে। ইনভেস্টিগেশনের মধ্যে হিমোগ্লোবিন লেভেল, পেরিফেরাল ব্লাড ফিল্ম আর এনজাইম এসে করব। এনজাইম এসে হলো কখন করব আমরা? এনজাইম এসে করব হলো যখন এই অ্যাকিউট হেমোলাইসিস রিকভারি হবে তখন। এই অ্যাকিউট হেমোলাইটিক ক্রাইসিসটা রিকভারি হওয়ার পরে আমরা দেখব যে এনজাইম লেভেলটি লো পাওয়া যাবে। যদি আমরা তখন এনজাইম গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ এনজাইমটি করি তাহলে দেখব যে এই এনজাইম লেভেলটি লো। ট্রিটমেন্টের মধ্যে অ্যাভয়েড প্রেসিপিটেটিং ফ্যাক্টরের মধ্যে যেমন ড্রাগ, কিছু ড্রাগ যেমন অ্যান্টি ম্যালেরিয়াল প্রাইমাকুইন, অ্যান্টিবায়োটিকের মধ্যে কোট্রাইমক্সাজল আর ফাভাবিন, এটা হলো আফ্রিকান রিজনে ওরা যে বিনটা খাচ্ছে ওই বিনের মধ্যে একটি কেমিক্যাল কম্পাউন্ড আছে যেমন ডিবিসিন। ওই ডিবিসিনটা ওই থাকার কারণে ওই গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্ট পেশেন্টদের এই হেমোলাইসিস হয়। আর সিমটোম্যাটিক অ্যানিমিয়া থাকলে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে আর গুড হাইড্রেশন মেনটেন করতে হবে। পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি, এই পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি হলো এক ধরনের অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার। পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে নর্মোসাইটিক নর্মোক্রমিক অ্যানিমিয়া পাওয়া যাবে আর রেটিকুলোসাইটোসিস পাওয়া যাবে। পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে এই যে এই ইকাইনোসাইট বা প্রিকেল সেল বলি আমরা, এটি একটি ডায়াগনস্টিক ফিচার অফ পাইরুভেট কাইনেজ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর হেমোলাইটিক ক্রাইসিস রিকভারি হওয়ার পরে আমরা পাইরুভেট কাইনেজ এনজাইম করলে আমরা কম পাবো। আর ট্রিটমেন্ট হলো একই, অ্যাভয়েড প্রেসিপিটেটিং ফ্যাক্টর, হাইড্রেশন আর স্প্লিনেক্টমি। স্প্লিনেক্টমি করলে অ্যানিমিয়াটা কারেকশন হবে কিন্তু একদম এই ডিজিজটা কিওর করবে না। এখন আসি আমরা হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া মানে ইমিউন মেকানিজম। ইমিউন কজের মধ্যে কি কি আছে যেমন অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, অ্যালোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া আর ড্রাগ রিলেটেড হেমোলাইসিস। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া নাম শুনে বোঝা যাচ্ছে এটি একটি অটোইমিউন প্রসেস যার মাধ্যমে বডিতেই রেড সেল গুলো ভেঙে যাচ্ছে। আর অ্যালোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। Drug related hemolysis occurs due to some drugs. এখন আসি অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। ইটিওলজি অফ ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। এখন টেম্পারেচারের উপর বেস করে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াকে দুই ভাগে ভাগ করা হয়, যেমন ওয়ার্ম অ্যান্ড কোল্ড। Etiology of warm autoimmune hemolytic anemia, idiopathic and secondary. সেকেন্ডারি কজের মধ্যে হলো যেমন লিম্ফোমা, সিএলএল, মায়োলোমা, সলিড টিউমার, সাম কানেকটিভ টিস্যু ডিজিজ যেমন এসএলই, রিউমেটয়েড আর্থ্রাইটিস। ড্রাগ কজের মধ্যে মিথাইল ডোপা, পেনিসিলিন আর কিছু ডিজিজ যেমন আলসারেটিভ কোলাইটিস, এইচআইভি। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে হলো মেনলি ওই যে অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি। এখন কোন একটি পেশেন্ট যদি অ্যানিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি নিয়ে আসে তাহলে আমরা সাথে সাথে পেশেন্টের
এক্সামিনেশনের ফার্স্টে তো আমরা একটি পেশেন্ট আসলে কি করি, ফার্স্টে হলো পেশেন্টের হিস্ট্রি নেই। হিস্ট্রি নিয়ে পেশেন্টের এনিমিয়া, জন্ডিসটা কত দিন থেকে, এই হিস্ট্রি নিব। আর এক্সামিনেশন ফাইন্ডিংস হিসেবে স্প্লেনোমেগালি পাবো। আর এর সাথে যেটি নিতে হবে ফ্যামিলি হিস্ট্রি আর ড্রাগ হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ হয় তাহলে আমাদের মাথায় চলে আসবে মেমব্রেন ডিফেক্ট হতে পারে, আর হিমোগ্লোবিন ডিফেক্ট যেমন থ্যালাসেমিয়া বা সিকেল সেল অ্যানিমিয়া, হিমোগ্লোবিনোপ্যাথিস হতে পারে। এখন আসি ইনভেস্টিগেশন। ইনভেস্টিগেশন করলে আমরা ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, হিমোগ্লোবিনের মধ্যে তো কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে তো হিমোগ্লোবিন লেভেল লো থাকবে। তারপরে রেড সেল ইন্ডিসেস এর মধ্যে এমসিবি নরমাল অথবা ইনক্রিজ থাকবে। আর পেরিফেরাল ব্লাড ফিল্মের মধ্যে পাওয়া যাবে হলো স্ফেরোসাইট, পলিক্রোমাটিক সেল, সিস্টোসাইট, নিউক্লিয়েটেড আরবিসি আর রেড সেল অ্যাগ্লুটিনেশন পাওয়া যাবে। এখন আসি কুমস টেস্ট। কুমস টেস্ট হলো এক ধরনের টেস্ট যার মাধ্যমে আমরা ডিটেক্ট করতে পারি যে অ্যান্টিবডিটাই রেড সেল মেমব্রেনের গায়ে আছে নাকি অ্যান্টিবডি পেশেন্টের সেরামে আছে। এখন ডাইরেক্ট কুমস টেস্ট পজিটিভ হয় হলো অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে, আর ইনডাইরেক্ট কুমস টেস্ট পজিটিভ হয় হলো যেমন যে কোনো অ্যালোইমিউন কন্ডিশন, যেমন ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন অথবা হলো হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। Other test is in warm autoimmune hemolytic anemia. যেমন আমরা অ্যানিমিয়ার জন্য তো অ্যানিমিয়ার যেমন হিমোগ্লোবিন, পেরিফেরাল ব্লাড ফিল্ম, কুমস টেস্ট করলাম, এর সাথে আমরা করব কি লিভার ফাংশন টেস্টটা করব। মানে আসি ট্রিটমেন্টে। ট্রিটমেন্টকে আমরা দুভাগে ডিভাইড করতে পারি, যেমন সাপোর্টিভ ট্রিটমেন্ট আর স্পেসিফিক ট্রিটমেন্ট। সাপোর্টিভ ট্রিটমেন্টের মধ্যে যেমন পেশেন্টের যদি সিমটোমেটিক অ্যানিমিয়া থাকে আর ইমপেন্ডিং হার্ট ফেলিয়ার থাকে তাহলে আমরা পেশেন্টকে ব্লাড ট্রান্সফিউশন দিব, যেমন প্যাকড রেড সেল ট্রান্সফিউশন। আর স্পেসিফিক ট্রিটমেন্টের মধ্যে আসে হলো প্রেডনিসোলন। প্রেডনিসোলন হলো 1 মিলিগ্রাম পার কেজি পার ডে হিসেবে শুরু করে আমরা ফর 10 to 14 days কন্টিনিউ করব। প্রেডনিসোলন 1 to 2 মিলিগ্রাম পার কেজি পার ডে থেকে স্টার্ট করে কন্টিনিউ করব 10 থেকে 14 ডেজ। যদি দেখি রেসপন্স হচ্ছে তাহলেই আমরা এই প্রেডনিসোলন আরো ফার্দার 2 উইকস কন্টিনিউ করব, তারপর আস্তে আস্তে রেসপন্সের বেসিসে আমরা ট্যাপার করব। যদি স্টেরয়েড রেজিস্ট্যান্স কেস হয় তাহলে আমরা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট যেমন অ্যাজাথায়োপ্রিন, সাইক্লোস্পোরিন, সাইক্লোফসফামাইড ইউজ করতে পারি। Splenectomy is considered if there is no response to steroid after 3 months trial, good response in 50 to 60% cases. Splenectomy অ্যাডভাইস করব যখন স্টেরয়েড দেওয়ার পরেও 3 মাস পরেও যদি কোনো রেসপন্স না পাই তাহলে আমরা পেশেন্টকে স্প্লিনেক্টমি অ্যাডভাইস করতে পারি। কিন্তু এই আমাদের যেহেতু হেমাটোলজিক্যাল ট্রিটমেন্ট গুলো অনেক অ্যাডভান্স হয়েছে, এখন আমরা প্রেডনিসোলন স্টেরয়েড রেজিস্ট্যান্ট কেসে আমরা ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট ইউজ করি। ইমিউনোসাপ্রেসিভ এজেন্ট যদি কাজ না হয় তাহলে আমরা রিটুক্সিম্যাব ইউজ করি। রিটুক্সিম্যাব হলো এক ধরনের মনোক্লোনাল অ্যান্টিবডি which acts against CD20 antigen expressed on B cell. তাছাড়া আরো ট্রিটমেন্ট
for relapse or refractory cases include IV immunoglobulin, danazol, plasma exchange, alemtuzumab. Alemtuzumab হলো another monoclonal antibody which act against CD52. Cold autoimmune hemolytic anemia. Cold autoimmune hemolytic anemia reacts best with the red cell in the cold at 4 degrees Celsius. মানে ওয়ার্ম অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে কি হয়, অ্যান্টিবডিটা রিঅ্যাক্ট করে 37 ডিগ্রি সেলসিয়াসে, আর কোল্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে অ্যান্টিবডি রিঅ্যাক্ট করে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এখন এই কজের মধ্যে হলো মেইনলি ইডিওপ্যাথিক অ্যান্ড সেকেন্ডারি। সেকেন্ডারির মধ্যে আসলে ইনফেকশন, যেমন মাইক্রোপ্লাজমা, নিউমোনিয়া ইনফেকশন অ্যান্ড লিম্ফোমা। ক্লিনিক্যাল ফিচার্স। ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে এনিমিয়া, জন্ডিস, আর যে কোনো ধরনের কোল্ড মিডিয়েটেড বেসো অক্লুসিভ ফিচার থাকতে পারে, যেমন অ্যাক্রোসায়ানোসিস, স্প্লিনোমেগালি, রেনল্ডস ফেনোমেনন থাকতে পারে। ব্লাড ফিল্ম করলে তো আমরা দেখব যে নর্মোক্রমিক অথবা ম্যাক্রোসাইট পাওয়া যাবে, পলিক্রোমাটিক রেড সেল পাওয়া যাবে। আর কুমস টেস্টের মধ্যে ডাইরেক্ট কুমস টেস্ট পজিটিভ হবে। আর কোল্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া ব্লাড ফিল্মের মধ্যে যে দেখলে বোঝা যাবে যে এরকম ক্লটেড ব্লাড, ক্লটেড রেড সেল পাওয়া যাবে। এমসিবিটা অনেক রেজড হবে, যেমন অনেক সময় 110 ফেমটোলিটারের উপরেও পাওয়া যায়। আর এটি আরেকটি ডায়াগনস্টিক ফিচার হলো যে কোল্ড অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া আমরা যখন পেশেন্টের কাছ থেকে ইনভেস্টিগেশন পারপাসে ব্লাড কালেক্ট করতে যাব, তখন ওই ব্লাডটা ক্লট হয়ে যাবে। এটি একটি ডায়াগনস্টিক ফিচার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে আমরা রিক্যাপিচুলেট করি, যেমন স্কিন কালার হোয়াইট দেন ব্লু, মানে রেনল্ডস ফেনোমেনাল ফিচার থাকবে। অন রিওয়ার্মিং ইট বিকামস রেড, নামনেস, টিংলিং পেইন, হিমোগ্লোবিন ইউরিয়া। এখন আসি প্যারক্সিজমাল কোল্ড হিমোগ্লোবিন ইউরিয়া। প্যারক্সিজমাল কোল্ড হিমোগ্লোবিন ইউরিয়া, এখানে অ্যান্টিবডি টাইপটা হলো ইমিউনোগ্লোবুলিন জি। এটাকে ডোনাট ল্যান্ডস্টেইনার অ্যান্টিবডি বা বাইফেজিক অ্যান্টিবডি বলা হয়, কারণ এই অটো অ্যান্টিবডিটা লো টেম্পারেচারে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, আর যখন 37 ডিগ্রি সেলসিয়াস হয় তখন হেমোলাইসিস হয়। এই কারণে একে ডোনাট ল্যান্ডস্টেইনার অথবা বাইফেজিক অ্যান্টিবডি বলা হয়। লো টেম্পারেচারে অ্যান্টিজেনের সাথে বাইন্ড করে, আর যখন 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আসে তখন হেমোলাইসিস হয়। এখন আসি মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়ার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে অ্যানিমিয়া, জন্ডিস থাকবে, স্প্লেনোমেগালি থাকতেও পারে, নাও থাকতে পারে। মেইনলি হলো অ্যানিমিয়ার জন্ডিসটাই পাওয়া যাবে। আর তখন আমরা পিভিএফ করলে সিস্টোসাইট থাকবে। এর হলমার্ক ইজ প্রেজেন্স অফ সিস্টোসাইট অন দ্য পেরিফেরাল ব্লাড ফিল্ম, এটাকে বলা হয় সিস্টোসাইট। আসি প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস হলো মেকানিক্যাল শেয়ারিং অফ রেড ব্লাড সেল মেমব্রেন as the cell rapidly pass through turbulent areas of small blood vessels, partially blocked by microthrombi or damaged endothelium. Upon shearing, RBC membranes quickly reseal with minimal escape of hemoglobin and cystocytes are formed.
Thrombocytopenia occurs due to consumption of platelet in the thrombi formed in the microvasculature. তাহলে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়াতে মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়াতে আমরা হিমোগ্লোবিন লেভেল কম পাবো আর পেরিফেরাল ব্লাড ফিল্ম করলে সিস্টোসাইট পাওয়া যাবে, সঙ্গে মাইক্রোস্পেরোসাইট, পলিক্রোমাসিয়া, এনআরবিসি যেমন ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া সব ফিচারই থাকবে পেরিফেরাল ব্লাড ফিল্মে, আর থ্রম্বোসাইটোপেনিয়া পাওয়া যেতে পারে। এখন আসি কজ অফ মেকানিক্যাল অ্যানিমিয়া। মেকানিক্যাল অ্যানিমিয়ার কজের মধ্যে হলো যেমন কার্ডিয়াক হেমোলাইসিস, আর্টারিওভেনাস ম্যালফরমেশন, মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। মেকানিক্যাল অ্যানিমিয়ার কজের মধ্যে হলো যেমন ফ্র্যাগমেন্টেশন হেমোলাইসিস, অনেক সময় পোস্ট গ্রাজুয়েটদের এই ফ্র্যাগমেন্টেশন হেমোলাইসিস শর্ট নোট আসতে পারে। তাহলে মেইন কজ হলো কার্ডিয়াক হেমোলাইসিস, আর্টারিওভেনাস ম্যালফরমেশন এন্ড মাইক্রোএনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। These are the causes of fragmentation hemolysis. এখন আসি causes of microangiopathic hemolytic anemia. Hemolytic uremic syndrome, thrombotic thrombocytopenic purpura. Hemolytic uremic syndrome আর thrombotic thrombocytopenic purpuraতে কি হয়, যেমন এন্ডোথেলিয়াল সেল সোয়েলিং হয়, মাইক্রোথ্রম্বাই ফর্মেশন হয়, আর প্লেটলেট কনজাম্পশন হয়ে মাইক্রো অ্যানিউরিজম হয়, স্মল ভেসেল থ্রম্বাস ফর্মেশন হয়, হেমোলাইসিস হয়। আদার্স কজের মধ্যে যেমন আছে প্রি এক্লাম্পসিয়া, হেল্প সিনড্রোম, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার আর কিছু ড্রাগস। নন ইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়ার মধ্যে মেনলি ইনফেকশন, কিছু কেমিক্যাল এন্ড ফিজিক্যাল এজেন্টস। এখন আসি ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া। ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া তিন ধরনের মেকানিজম আছে, যেমন হলো হ্যাপটেন ইনডিউস ইমিউনোকমপ্লেক্স ফর্মেশন এন্ড অটোইমিউন মেকানিজম। হ্যাপটেন তো এক ধরনের ক্যারিয়ার প্রোটিন। এখন ড্রাগটি যখন এই হ্যাপটেনের সাথে বাইন্ড করবে তখন হলো এক ধরনের অ্যান্টিবডি ফর্মেশন হবে ওই হ্যাপটেন ইনডিউস ক্যারিয়ার প্রোটিন এগেনস্টে, তখন হেমোলাইসিস হবে। আর ইমিউনো কমপ্লেক্স ফর্মেশনের মেকানিজম যেমন কুইনিডিন ড্রাগ, যেমন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সের সাথে কমপ্লিমেন্ট বাইন্ড করবে, তখন ইমিউনো কমপ্লেক্স ফর্মেশন এই মেকানিজমের মাধ্যমে হেমোলাইসিস হবে। আর অটোইমিউন মডেল যেমন আলফা মেথাইল ডোপা, যেমন রেড সেলের সারফেসে যখন অ্যান্টিজেন থাকবে তখন এর এগেইনস্টে অ্যান্টিবডি এসে বাইন্ড করবে আর হেমোলাইসিস হবে। যেমন হ্যাপটেন ক্যারিয়ার মলিকুলের মাধ্যমে যেমন ড্রাগ অ্যাডসর্পশন, ইমিউনো কমপ্লেক্স আর অটোইমিউন মেকানিজম, এই তিনটি মেকানিজমের মাধ্যমে ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া হয়। তাহলে তোমাদের এই ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া এত লাগবে না, কারণ জাস্ট খালি কয়েকটা ড্রাগের নাম জানলেই হবে, তোমাদের এত ডিটেলস এটি জানার দরকার নেই। এখন আসি অ্যালোইমিউন হেমোলাইসিস। অ্যালোইমিউন হেমোলাইসিসের মধ্যে মেনলি দুইটা, যেমন হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন আর হলো হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন যেমন মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন, যখন একটি পেশেন্টের ধরো যে গ্রুপ বি ব্লাড গ্রুপ যদি বি পজিটিভ হয়, তার মানে পেশেন্টের রেড সেলের গায়ে আছে বি অ্যান্টিজেন আর প্লাজমাতে আছে বি অ্যান্টিবডি। একটি পেশেন্টের
বা একটি পার্সনের যখন বি পজিটিভ ব্লাড গ্রুপ হয়, তার মানে পেশেন্টের রেড সেলের সারফেসে আছে বি অ্যান্টিজেন আর প্লাজমাতে আছে এনটিবি। এখন ওই বি পজিটিভ পেশেন্টকে যদি এ পজিটিভ ব্লাড দেওয়া হয়, তাহলে এ পজিটিভ পেশেন্টের রেড সেলের গায়ে আছে এ অ্যান্টিজেন আর প্লাজমাতে আছে এ অ্যান্টিবডি। তাহলে ওই এ অ্যান্টিবডি তখন হলো ওই এনটিবির সাথে ক্রস রিয়াক্ট করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে হেমোলাইসিস হবে। তখন হলো হেমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন হবে। তাহলে যদি একটি পেশেন্টকে এ পজিটিভ পেশেন্টকে যদি বি পজিটিভ ব্লাড দেওয়া হয়, তাহলে অ্যান্টিজেন এ অ্যান্টিবডি এর সাথে ক্রস রিয়াক্ট করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করে হেমোলাইসিস হবে। এই হেমোলাইসিস হয়ে কিছু কিছু ফিচার দেখা যাবে, যেমন এনিমিয়া হতে পারে, জন্ডিস হতে পারে, আর পেশেন্টের পেরিফেরাল ব্লাড ফিল্মে স্পেরোসাইট বা সিস্টোসাইট পাওয়া যাবে। এখন আসি হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। Hemolytic disease of the newborn and fetus is a destruction of the red blood cells of the fetus and neonate by antibodies produced by the mother. এটি একটি কন্ডিশন কাদের ক্ষেত্রে হয়? এটি হলো যেমন RH নেগেটিভ মাদার আর ফাদার যদি RH পজিটিভ হয়, তাহলে বাচ্চার ক্ষেত্রে হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন হয়। মা যদি আরএস নেগেটিভ হয় আর মা যদি আরএস নেগেটিভ হয় আর বাবা যদি আরএস পজিটিভ হয়, তাহলে এই মায়ের আরএস নেগেটিভ মাদারের তো কোনো অ্যান্টিজেন অ্যান্টিবডি কিছুই নেই। এখন বাবার এই আরএস পজিটিভ অ্যান্টিবডিটা মায়ের নেগেটিভ অ্যান্টিজেনের সাথে ক্রস রিয়াক্ট করে অ্যান্টিবডি ফর্মেশন করে। এই কারণে ফার্স্ট প্রেগনেন্সিতে ফিটাসের কোনো প্রবলেম হয় না, কিন্তু সেকেন্ড টাইম যখন ওই আরএস নেগেটিভ মাদার প্রেগনেন্ট হবে, তখন ওই মায়ের গায়ে যে অ্যান্টিবডি আছে, ওই অ্যান্টিবডিটা ফিটাসের সার্কুলেশনে গিয়ে ফিটাল রেড সেলকে এফেক্ট করবে। ফিটাল রেড সেলকে এফেক্ট করে এই নিওনাটাল রেড সেল ডিস্ট্রয় করে দিবে। এখন টাইপস অফ দ্য হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। আরএইচ হেমোলাইটিক ডিজিজ তো বললাম, যেটা হলো মা যদি আরএইচ নেগেটিভ হয় আর ফাদার যদি আরএইচ পজিটিভ হয়, তাহলে এটি হতে পারে। আর এবিও হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন হয় হলো যদি মার ব্লাড গ্রুপ ও পজিটিভ হয় আর বাচ্চা যদি এ অথবা বি পজিটিভ হয়। এখন আসি প্যাথোজেনেসিস অফ RH হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। ফিটোম্যাটার্নাল হেমোরেজ হলে অথবা যে ম্যাটার্নাল অ্যান্টিবডি ফর্ম এগেইনস্ট ফিটাস ডিরাইভ অ্যান্টিজেন during subsequent pregnancy, placental passage of maternal immune antibodies, maternal antibody attached to fetal red cell and hemolysis. ম্যাটার্নাল সার্কুলেশনে যেমন এই যে ম্যাটার্নাল আরএস নেগেটিভ রেড ব্লাড সেল আর ফিটাস আরএস পজিটিভ এন্টার্স ম্যাটার্নাল সার্কুলেশন, তখন হলো ম্যাটার্নাল সার্কুলেশনে অ্যান্টিবডি ফর্মেশন হয়ে থাকে ফার্স্ট প্রেগনেন্সিতে। সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে এই অ্যান্টিবডিটা প্লাসেন্টা ক্রস করে ফিটাসের দেহে প্রবেশ করবে, তখন অ্যাগ্লুটিনেশন অফ দ্য ফিটাল আরএইচ পজিটিভ রেড ব্লাড সেল। সাবসিকুয়েন্ট প্রেগনেন্সিতে যখন এই মায়ের দেহের
যে অ্যান্টিবডিটা ফিটাসের দেহে প্রবেশ করবে তখন অ্যাগ্লুটিনেশন অফ দ্য ফিটাল RH পজিটিভ রেড ব্লাড সেল লিডস টু হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। এখন আসি ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। ক্লিনিক্যাল প্রেজেন্টেশনের মধ্যে অ্যানিমিয়া, মাইল্ড জন্ডিস, হেপাটোস্প্লেনোমেগালি, ইডিমা, রেসপিরেটরি ডিস্ট্রেস, কোয়াগুলোপ্যাথি হতে পারে। ল্যাবরেটরি ফাইন্ডিংস এর মধ্যে যেমন সিবিসি করলে আমরা হিমোগ্লোবিন লেভেল কম পাবো, হিমোগ্লোবিন লো থাকবে, এমসিবি, এমসিএসসি নর্মাল অর ইনক্রিজ, প্লেটলেট নর্মাল টু ডিক্রিজ আর রেটিকুলোসাইটোসিস পাওয়া যাবে। ব্লাড স্মিয়ার করলে পলিক্রোমাসিয়া, এনআরবিসি পাওয়া যাবে। এই যে এগুলো হলো এনআরবিসি। প্রিভেনশন অফ RH হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন। প্রিভেনশন করার জন্য আমাদের কি করতে হবে যে সেকেন্ড প্রেগনেন্সিতে আমাদের উইদিন 72 আওয়ার্স অফ ডেলিভারি মাদারকে RH ইমিউনোগ্লোবুলিন ইনজেকশন দিতে হবে। অথবা মানে আমরা মেনলি প্র্যাকটিস করি এনটিডি উইদিন 72 আওয়ার্স অফ ডেলিভারি। এবিও হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন আমি বললাম যেমন ও পজিটিভ মাদারদের ক্ষেত্রে হয় যদি বাচ্চা এ পজিটিভ অথবা বি পজিটিভ হয়। কিন্তু এটি সিরিয়াস কোনো ইস্যু না। মোস্ট কমন প্রেজেন্টেশন অফ এবিও হেমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন ইজ জন্ডিস, মাইল্ড এনিমিয়া হতে পারে আর জন্ডিস। আর এবিও হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন মে বি সিন ইন দ্য ফার্স্ট প্রেগনেন্সি। এখন আমি রিক্যাপিচুলেট করি, যেমন হেমোলাইটিক এনিমিয়া ফার্স্টে হলো পেশেন্ট, কোনো একটি পেশেন্ট এনিমিয়া নিয়ে আসলে আমরা তো অবশ্যই পেশেন্টের হিস্ট্রি নিব। হিস্ট্রি নিয়ে যদি দেখি যে পেশেন্টের সিন্স বার্থ থেকে পেশেন্টের এনিমিয়া, সঙ্গে যদি ফেসিয়াল চেঞ্জ থাকে, আর পেশেন্টের যদি এনিমিয়ার সাথে জন্ডিস থাকে আর স্প্লেনোমেগালি থাকে, তখনই আমরা সাসপেক্ট করব যে এটি হেমোলাইটিক এনিমিয়া হতে পারে। আর এর সাথে যেমন ফ্যামিলি হিস্ট্রি আর ড্রাগ হিস্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট। হেমোলাইটিক এনিমিয়ার মধ্যে তখন আমরা হলো চিন্তা করব যে অটোইমিউন বা অ্যালোইমিউন কোন কজের জন্য এটি হতে পারে। হেমোলাইটিক এনিমিয়ার মধ্যে তখন আমরা পেরিফেরাল ব্লাড ফিল্ম করেই আমাদের পেরিফেরাল ব্লাড ফিল্ম দেখলে আমাদের মাথায় চলে আসবে যে এটি কোনো ইমিউন মেকানিজমের জন্য হচ্ছে বা মেমব্রেন ডিসঅর্ডার বা কোনো হিমোগ্লোবিন ডিফেক্টের জন্য হচ্ছে বা কোনো এনজাইম ডিফেক্ট। যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি স্পেরোসাইট পাওয়া যায় আর কুমস্টেজ যদি ডাইরেক্ট কুমস্টেজ যদি নেগেটিভ হয়, তাহলে আমরা চিন্তা করব যে এটি মেমব্রেন ডিফেক্ট হতে পারে। আর যদি দেখি যে স্পেরোসাইট আছে কিন্তু ডাইরেক্ট কুমস্টেজ পজিটিভ, তখন আমরা চিন্তা করব যে এটি ইমিউন হেমোলাইটিক এনিমিয়া হতে পারে। আর পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি আমরা সিস্টোসাইট পাই বা বাইট সেল পাওয়া যায়, তখন আমরা সাসপেক্ট করব যে এটি মেমব্রেন ডিফেক্ট, তখন আমরা সাসপেক্ট করব যে পেশেন্টের এনজাইম ডিফেক্ট হতে পারে, যেমন গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি অথবা পাইরুভেট কাইনেস ডেফিসিয়েন্সি। তাহলে একটি পেশেন্ট যখন এনিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি নিয়ে আসবে, তখন আমরা পেশেন্টের হিস্ট্রি নিব। হিস্ট্রি নিয়ে পেশেন্টকে যদি ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে আর পেরিফেরাল ব্লাড ফিল্মে যদি স্পেরোসাইট থাকে, তাহলে আমাদের মাথায় চলে আসবে এটি মেমব্রেন ডিফেক্ট হতে পারে। আর যদি এনিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি এনিমিয়া, জন্ডিস, স্প্লেনোমেগালি প্লাস স্পেরোসাইটোসিস প্লাস ডাইরেক্ট কুমস্টেজ পজিটিভ, তাহলে আমাদের মাথায় চলে আসবে এটি
অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া হতে পারে। আর যদি পেরিফেরাল ব্লাড ফিল্মে সিস্টোসাইট পাওয়া যায় আর সঙ্গে টার্গেট সেল থাকে, তখন আমাদের মাথায় আসবে যে এটি হিমোগ্লোবিন ডিফেক্ট, যেমন থ্যালাসেমিয়া বা হিমোগ্লোবিনোপ্যাথিস বা সিকেল সেল অ্যানিমিয়া হতে পারে। আর ডাইরেক্ট কুমস টেস্ট করে পজিটিভ হলে আমরা অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া চিন্তা করব। আর যদি ডিরেক্ট কুমস টেস্ট পজিটিভ না, নেগেটিভ, ডিরেক্ট কুমস টেস্ট নেগেটিভ কিন্তু ইনডাইরেক্ট কুমস টেস্ট পজিটিভ, তখন আমাদের মাথায় আসবে যে এটি অ্যালোইমিউন কজ, যেমন ড্রাগ কজ হতে পারে বা হেমোলাইটিক ডিজিজ অফ দ্য নিউবর্ন অথবা মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে ইনবক্সে জানিয়ে দিও। থ্যাংক ইউ।